গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমাদের বিষয় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা আজ এর উপরে একটি প্র্যাকটিক্যাল প্রবলেমও সলভ করব। বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ হল দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্থাৎ ফিক্সড অ্যাসেটস ও অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট এর ক্রয় বিক্রয় এবং তাদের থেকে অর্জিত আয় সংক্রান্ত কার্যকলাপ। এজন্য বছরের শুরু ও বছরের শেষের নন কারেন্ট অ্যাসেটগুলো অর্থাৎ নন কারেন্ট অ্যাসেট বলতে স্থায়ী সম্পত্তি ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এদেরকেই বলা হয় নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ যেগুলো কারেন্ট অ্যাসেট নয়, এর বিশ্লেষণ করতে হয়। তাহলে কি বললাম, এজন্য বছরের শুরু এবং বছরের শেষের নন কারেন্ট অ্যাসেটগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং তার মাধ্যমে বের করতে হবে যে সেই অ্যাসেটের কি ধরনের পরিবর্তন এসেছে। এই বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বের করতে হয় তা আমরা একটি প্র্যাকটিক্যাল প্রবলেম সমাধানের মাধ্যমে শিখব। তার আগে এক ঝলক দেখে নিই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ণয়ের ফরম্যাটটি কীরকম। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের মতোই আমাদের বাদিকের অংশটা পার্টিকুলার্স আর ডান দিকে আমরা একটা বা দুটো অ্যামাউন্টের কালাম রাখতে পারি, একটাও রাখতে পারি বা ডিটেলসের জন্য আমরা আরও একটা রাখতে পারি। এখানে যে আইটেমগুলো থাকবে যেমন দেখো, প্রসিডস ফ্রম সেল অফ লং টার্ম অর্থাৎ নন কারেন্ট ইনভেস্টমেন্টস, প্রসিডস ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেটস, ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড রিসিভড, রেন্ট রিসিভড, পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, পারচেজ অফ লং টার্ম ইনভেস্টমেন্টস, এই আইটেমগুলো থাকে। এখানে শেষের দুটো আইটেম হচ্ছে ক্যাশের আউটফ্লো অর্থাৎ নেগেটিভ ফিগার হবে, আর বাকি শুরুতে যেগুলো ছিল সেগুলো ছিল ক্যাশের ইনফ্লো। অর্থাৎ আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট বা ফিক্সড অ্যাসেট কিনব বা বিক্রি করব কিংবা এদের থেকে যে আয় অর্জিত হবে, আয় বলতে এখানে ইন্টারেস্ট আকারে আয় পেতে পারি, হ্যাঁ, যদি শেয়ারে ইনভেস্ট করে থাকি তাহলে ডিভিডেন্ড আকারে আয় পাবো। যদি আমরা কোনো ইনভেস্টমেন্টটা কোনো অ্যাসেট ভাড়া দিয়ে থাকি, ইনভেস্টমেন্টের অ্যাসেট কিনে ভাড়া দিয়ে থাকি, তাহলে তার বাবদ আমরা রেন্ট পাবো। সুতরাং এই তিনটে আইটেম হলো আয়। আর দেখো, এদেরকে বিক্রি করতে পারি, বিক্রি করলে আমাদের ক্যাশের ইনফ্লো হবে, অথবা আমরা পারচেস করতে পারি, পারচেস করলে ক্যাশের আউটফ্লো হবে। এই কয়েকটা আইটেম মাত্র, হ্যাঁ, এগুলো দিয়েই হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ণয় করা হয়। এটা একেবারেই কঠিন নয়। আমরা একটা এবার প্র্যাকটিক্যাল প্রবলেম নেব এবং তার মাধ্যমে দেখব যে কিভাবে এটা করা হয়ে থাকে। লেখো প্রবলেম নাম্বার 3। From the following information, calculate cash flow from investing activities. ডান দিকে অ্যামাউন্টের দুটো কলাম হবে। প্রথম কলামের হেডিং হবে 31 মার্চ 2019 এবং পরের কলামের হেডিং হবে 31 মার্চ 2020 অর্থাৎ 31শে মার্চ 2019 এবং 31শে মার্চ 2020। ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড 5 লাখ 5 লাখ, শেয়ার ইন এক্সাইট লিমিটেড 4 লাখ 4 লাখ, 10% লং টার্ম ইনভেস্টমেন্টস 2 লাখ 3,20,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 6 লাখ 8 লাখ, পেটেন্ট 3 লাখ 2,40,000, গুডউইল 3 lakh 4 lakh. Additional information. Number 1, a piece of land was purchased out of surplus for investment purpose and let out
it realized rupees 50,000 as rent. Number 2, dividend received from Exide Limited rupees 45,000. Roman 3, patents written off to the extent of rupees 35,000 and some patents were sold at a profit of rupees 20,000. Roman 4, a piece of machine costing rupees 1,50,000 (a depreciation provided thereon rupees 50,000) sold for rupees 80,000. Depreciation charged during the year was rupees 1,20,000. Number 5, during the year 10% investments were purchased for rupees 1,60,000 and some investments were sold at a profit of rupees 30,000. Interest on investment was received for the year. এই হলো আমাদের অঙ্ক। এই অঙ্কে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে বেশ কয়েকটা আইটেম নিয়েছি, যাতে এই একটি অঙ্ক সমাধানের মাধ্যমেই তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো। ওপরে কতগুলো ফিক্সড অ্যাসেটের আইটেম দেওয়া রয়েছে। কোনো কোনো আইটেম 19 সালে যা ছিল 20 সালে একই আছে, আবার কিছু কিছু আইটেম চেঞ্জ হয়েছে। সেই আইটেম সম্পর্কে কিছু তথ্য আমাদের নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া রয়েছে। এই অ্যাডিশনাল ইনফরমেশনে যেটুকু তথ্য দেওয়া রয়েছে সেইটার ভিত্তিতে যদি কিছু অব্যক্ত তথ্য থেকে থাকে সেটাকে আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো সম্পর্কে তথ্য এখানে দেওয়া রয়েছে সেই বিষয়গুলোর যে অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত সেই অ্যাকাউন্টগুলো যদি আমরা করি এবং সেখান থেকেই ব্যালেন্সিং ফিগার হিসেবে কিছু অব্যক্ত তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা আছে যদি কিছু থাকে। সুতরাং আমাদের এই ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন থাকলে আমাদের কিন্তু সেগুলো ওয়ার্কিং নোটে অ্যাকাউন্টগুলো খুলে চেক করে নিতে হবে যে কোনো অব্যক্ত তথ্য আছে কিনা, হিডেন তথ্য কিছু আছে কিনা সেগুলো বের করে সেই তথ্যগুলো আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ণয়ের সময় ব্যবহার করতে হবে। তাহলে আমরা এবার সমাধান করব। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ণয় করার জন্য আমরা একটা ছক করব। আগে যেই ছক করেছিলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয়ের জন্য, এখানেও সেই একই রকম ছকই হবে। আমরা হেডিং দেব ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বাদিকের অংশে পার্টিকুলার্স, ডান দিকে আমরা অ্যামাউন্টের একটাই কলাম করছি, অ্যামাউন্ট রুপিস। নিচে আমরা আইটেমগুলো লিখব। আমরা ওপরের বিষয়গুলোকে নজরে রাখলাম, ওপরের যে অ্যাসেটগুলো দেয়া রয়েছে। এইবার আমরা এই বিষয়গুলো সংক্রান্ত নিচে যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেয়া রয়েছে সেইগুলো থেকে আমরা আগে জট খুলব, তারপর কিছু অবশিষ্ট থাকলে ওপর থেকে পরে করব। তাহলে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনের প্রথমেই দেখতে পাচ্ছি এ পিস অফ ল্যান্ড ওয়াজ পারচেজড আউট অফ সারপ্লাস ফর ইনভেস্টমেন্ট পারপাস অ্যান্ড লেট আউট, ইট রিয়ালাইজড রুপিস 50,000। আমরা দেখছি এখানে ল্যান্ডটা বিক্রি ক্রয় সংক্রান্ত কোনো তথ্য নেই। এবার আমরা উপরে দেখি যে ল্যান্ডের ভ্যালুয়েশন দেওয়া আছে কি, ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড 5 লাখ 5 লাখ, অর্থাৎ ল্যান্ডের ভ্যালুয়েশনে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ কোনো ল্যান্ড বিক্রিও হয়নি, ল্যান্ড কেনাও হয়নি, এবং সেই ল্যান্ডটা ভাড়া দেওয়া হয়েছে বলা হয়েছে, এবং ভাড়া থেকে আয় হয়েছে 50,000। সুতরাং এটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বাবদ আয় হয়েছে, এটা ক্যাশের ইনফ্লো। তাহলে আমরা শুরুতে লিখছি রেন্ট রিসিভড, অ্যামাউন্টের ঘরে 50,000। 1 নম্বর অ্যাডিশনাল ইনফরমেশন মিটে গেল। 2 নম্বর ডিভিডেন্ড রিসিভড ফ্রম এক্সাইড লিমিটেড। উপরে আমাদের দেয়া রয়েছে এক্সাইড লিমিটেডে আমাদের 4 লাখ টাকার শেয়ার কেনা আছে
এটা দেখছি কোনো ব্যালেন্স চেঞ্জ হয়নি, অর্থাৎ কেনাও হয়নি বিক্রিও হয়নি, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তো এই শেয়ার থেকে আমরা লভ্যাংশ পেয়েছি, লাভের টাকা পেয়েছি, যাকে বলা হয় ডিভিডেন্ড, সেটা হচ্ছে 45,000। সো এটাও একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বাবদ আয়। তাহলে আমরা লিখব ডিভিডেন্ড রিসিভড 45,000। নেক্সট 3 নম্বর আইটেমে আছে পেটেন্ট রিটেন অফ। আমরা উপরে দেখতে পাচ্ছি পেটেন্টের দুটো ফিগার দেওয়া রয়েছে। 19 সালে ছিল 3 লাখ আর 20 সালে হয়েছে 2,40,000। কোনো তথ্য যদি না দেয়া থাকতো তাহলে আমরা বলতাম যে 60,000 পেটেন্ট সেল হয়েছে, কিন্তু এখানে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে কিছু তথ্য দেয়া রয়েছে। সেখানে বলা হয়েছে যে পেটেন্ট রিটেন অফ, অর্থাৎ মুছে ফেলা হয়েছে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করে কিছু পেটেন্টের ভ্যালু কমিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে 35,000 টাকার পেটেন্ট রিটেন অফ হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 35,000 ভ্যালুয়েশন কমে যাওয়ার কথা পেটেন্টের। আরও বলেছে কি দেখো, অ্যান্ড সাম পেটেন্টস ওয়্যার সোল্ড, এবং কিছু পেটেন্ট বিক্রিও করা হয়েছে অ্যাট এ প্রফিট অফ রুপিস 20,000। 20,000 টাকা প্রফিটে কিছু পেটেন্ট বিক্রিও হয়েছে। সুতরাং পেটেন্ট সংক্রান্ত আর কিছু আছে কিনা, পেটেন্ট পারচেজ হয়েছে কিনা, হ্যাঁ, ইত্যাদি তথ্যের জন্য আমরা পেটেন্ট অ্যাকাউন্টটা ওপেন করব। ওয়ার্কিং নোটে চলে যাও। ওয়ার্কিং নোটে নাম্বার 1 দিয়ে আমরা অ্যাকাউন্টের ছক করব। একটা অ্যাকাউন্টের ছক তোমরা জানো, ডেবিট পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস, আবার ডেট পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস, বাঁদিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। তো এই হচ্ছে ছক লেজারের, তোমরা জানো। তো আমরা পেটেন্ট অ্যাকাউন্টটা এবার করে দেখব। পেটেন্ট অ্যাকাউন্টে আমরা উপরে ব্যালেন্স শিটের তথ্য থেকে পাচ্ছি পেটেন্ট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ছিল 3 লাখ। তাহলে ডেবিট ব্যালেন্স হবে, এটা যেহেতু অ্যাসেট, টু ব্যালেন্স বিডি বলে আমরা লিখব 3 লাখ, এবং ডান দিকে একদম নিচে লিখব বাই ব্যালেন্স সিডি বলে ক্লোজিং ব্যালেন্সটা, অর্থাৎ কারেন্ট ইয়ারের ব্যালেন্স 2,40,000। এটা লেখা হলো। এবার আমাদের দেখো পেটেন্ট রিটেন অফ হয়েছে বলেছে, সুতরাং রিটেন অফ হওয়া মানে যেই দিকে তোমার অ্যাসেটটা ডেবিট ব্যালেন্স হয়, সুতরাং উল্টো দিকে অর্থাৎ ক্রেডিট সাইডে আমরা লিখব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ, পেটেন্ট রিটেন অফ 35,000। এবার আমাদের এইটুকু তথ্য পেলাম। এবার আরেকটা তথ্য এখানে দেওয়া হয়েছে, কিছু পেটেন্ট বিক্রি করা হয়েছে এবং সেই বিক্রি বাবদ আমাদের প্রফিট হয়েছে 20,000 টাকা। যদি প্রফিট হয় তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট হয়, সুতরাং পেটেন্ট অ্যাকাউন্টটায় ডেবিট হবে, অর্থাৎ পেটেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা লিখব টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অন সেল 20,000। এই কটা তথ্য আমরা পাচ্ছি। তা এখান থেকে আমরা দেখব দুদিকের যোগফল কোন দিকটা বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাঁ দিকের যোগফলটা বেশি, অর্থাৎ 3,20,000। এটা আমরা বোথ সাইডে লিখে দেবো 3,20,000। এইবার আমরা দেখব ডান দিকে কোনো অ্যামাউন্ট 3,20,000 হতে কত শর্টেজ আছে। আমরা শর্টেজটা দেখতে পাচ্ছি 45,000 হয়েছে। সুতরাং এই 45,000টা কি, 45,000টা হচ্ছে যে পেটেন্ট আমরা যে বিক্রি করেছি তার ফিগার। দেখো পেটেন্ট বিক্রি হয়েছে, তার ফিগারটা কত ছিল সেটা বলে দেওয়া নেই। আমরা এখানে ব্যালেন্সিং ফিগার হিসাবে পেয়ে গেলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট পেটেন্ট সোল্ড, হ্যাঁ, ব্যালেন্সিং ফিগার হিসাবে পেলাম 45,000। তাহলে এই তথ্যটা আমরা এবার এখানে লিখব যে প্রসিডস ফ্রম সেল অফ পেটেন্ট, অর্থাৎ পেটেন্ট বিক্রি করে আমাদের যে আয় হয়েছে 45,000। এরপর 4 নম্বর অ্যাডিশনাল ইনফরমেশনটি দেখো। বলেছে এ পিস অফ মেশিন কস্টিং রুপিস 1,50,000 সোল্ড ফর 80,000। বলছে 1,50,000 টাকার একটা মেশিন 80,000 টাকা বিক্রি করা হয়েছে, কিন্তু আবার ব্র্যাকেটে দেয়া রয়েছে ডেপ্রিসিয়েশনের ওপর
প্রোভাইড হয়েছিল 50,000, তাহলে অ্যাকচুয়ালি মেশিনটার বুক ভ্যালু ছিল 1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকার মেশিন 80,000 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 1 লাখ টাকার মেশিন যদি 80,000 টাকায় বিক্রি হয়, তাহলে আমাদের লাভ হলো না লস হলো? অবশ্যই লস হলো, এবং 20,000 টাকা লস হলো। তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা প্রফিটটা যেভাবে লিখেছিলাম এখানেও সেইভাবেই লিখব, শুধুমাত্র আমরা লসটা, প্রফিটটা যেমন ডেবিট সাইডে হয়েছিল, এখানে লসটা কিন্তু ক্রেডিট সাইডে হবে। আর এখানে সেল ভ্যালু বলে দিয়েছে 80,000 টাকা বিক্রি হয়েছে, সুতরাং এটাও আমরা, এটা ব্যালেন্সিং ফিগার হিসেবে নয়, এটা আমাদের দেওয়াই আছে, তাই আমরা লিখলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট মেশিন সোল্ড 80,000, তার নিচে লসটা লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লস অন সেল 20,000, এটা লিখে দিলাম। এবার দেখের সঙ্গে আরেকটু তথ্য দেওয়া রয়েছে যে ডেপ্রিসিয়েশন চার্জড ডিউরিং দ্য ইয়ার ₹1,20,000, ডেপ্রিসিয়েশন চার্জ করলে মেশিনারি অ্যাকাউন্টকে, প্ল্যান্টের মেশিনারি অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, তাই আমরা লিখলাম বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 1,20,000। তাহলে এই পর্যন্ত তথ্য আমাদের দেওয়া রয়েছে। এবার আমরা দেখব কোন সাইডটা বেশি, ডেবিট সাইডে যোগ করে দেখব, ক্রেডিট সাইডে যোগ করে দেখব কোন সাইডটা বেশি। আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডের যোগফল বেশি, টোটাল হয়েছে 10,20,000। হ্যাঁ, এইটা আমরা দুদিকেই বসিয়ে দেবো নিচে। বসানোর পর আমরা এবার বের করব যে ব্যালেন্সিং ফিগারটা, অর্থাৎ 6 লাখ টাকা আমরা ডেবিটে ছিল, অথচ যোগ করে হবে 10,20,000 টাকা। সুতরাং এমন কিছু একটা আইটেম আসবে ডেবিটে যেটার ভ্যালু হচ্ছে 4,20,000। তাহলে এই 4,20,000 কি হতে পারে? এটা হচ্ছে পারচেজ অফ মেশিন, ঠিক আছে, মেশিন কেনা হয়েছে। তাহলে আমরা লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট 4,20,000, ব্র্যাকেটে মেশিন বট ব্যালেন্সিং ফিগার, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার হিসেবে এটা আমরা পেলাম। তাহলে এই একটা তথ্য। এইবার আমরা এই তথ্যগুলোকে লিখব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। এখানে দেখো আমরা প্রথমেই পেয়েছি যে মেশিন বিক্রি করা হয়েছে 80,000 টাকায়, সুতরাং এটা ক্যাশের ইনফ্লো, তাই লিখতে হবে প্রসিডস ফ্রম সেল অফ মেশিন 80,000। আর এখানে পেলাম মেশিন কিছু কেনাও হয়েছে, মেশিন কেনা মানে হচ্ছে ক্যাশের আউটফ্লো হয়েছে। হ্যাঁ, পারচেজ অফ মেশিন কোত্থেকে পেলাম? ওয়ার্কিং নোটে আমাদের 2 দেওয়া রয়েছে, আমরা ব্র্যাকেটে লিখে দেবো ওয়ার্কিং নোট নাম্বার 2, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে রাখবো 4,20,000। আচ্ছা, তো আমাদের এটা পরিষ্কার হয়ে গেল। এবার আমরা চলে যাই 5 নম্বর অ্যাডিশনাল ইনফরমেশনে। সেখানে বলা হয়েছে যে 10% ইনভেস্টমেন্ট 1,60,000 টাকা দিয়ে কেনা হয়েছিল, এবং কিছু ইনভেস্টমেন্ট বিক্রি করা হয়েছিল, তাতে প্রফিট হয়েছে 30,000 টাকা। এখানেও দেখো কত টাকায় বিক্রি করা হয়েছে বলা নেই, সুতরাং এটাও আমরা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বের করব, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে বের করব। অর্থাৎ প্রথমেই আমরা শুরুতে লিখব ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি 2 লাখ টাকা, এবং ক্লোজিং ব্যালেন্সটা লিখব বাই ব্যালেন্স সিডি 3,20,000 টাকা। হ্যাঁ, এরপর আমাদের এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের তথ্য দেওয়া রয়েছে যে 1,60,000 টাকার ইনভেস্টমেন্ট কেনা হয়েছে, তাহলে আমরা লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট পারচেজড, হ্যাঁ, 1,60,000 টাকা লিখলাম। আর বলে দিয়েছে কিছু ইনভেস্টমেন্ট বিক্রি হয়েছে, তার জন্য প্রফিট হয়েছে, প্রফিট হলে ডেবিটে আমরা লিখব টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট অন সেল 30,000। আর কোনো তথ্য দেয়া নেই, এইটুকু তথ্য। এবার আমরা বোথ সাইড মিলিয়ে দেখব। আমরা মিলিয়ে দেখব যে বাদিকে যোগফল হয়েছে 3,90,000, ডান দিকে কম, তাই ডান দিকে লিখে দেবো 3,90,000। তাহলে বাকি ডান দিকে অর্থাৎ ক্রেডিট সাইডে শর্টেজ দাঁড়াচ্ছে 70,000। এই 70,000টা কি না, এটাই হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট বিক্রি হয়েছিল বলেছিল, তার ভ্যালু হচ্ছে 70,000। অর্থাৎ বাই ক্যাশ অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট সোল্ড ড্যাশ ব্যালেন্সিং ফিগার হিসাবে আমরা পেলাম যে ইনভেস্টমেন্ট বিক্রি করে আমরা পেয়েছি 70,000। অর্থাৎ ইনভেস্টমেন্ট কিছু বিক্রি হলো 70,000, কেনাও হয়েছে 1,60,000। 70,000 এটা হচ্ছে ইনফ্লো, আর 1,60,000 হচ্ছে আউটফ্লো। আমরা লিখছি প্রথমে প্রসিডস ফ্রম সেল অফ 10% ইনভেস্টমেন্টস, হ্যাঁ, 70,000। এটা কোত্থেকে পেলাম আমরা? এটা আমরা পেলাম ওয়ার্কিং নোট নাম্বার 3 থেকে। আর তার নিচে লিখছি পারচেজ অফ 10% ইনভেস্টমেন্টস 1,60,000, এটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইবার এর সঙ্গে আরো একটা কথা বলা আছে এই পয়েন্টে,
5 নম্বর পয়েন্টে যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ওয়াজ রিসিভড ইন দ্য ইয়ার, অর্থাৎ ওই বছরে ইনভেস্টমেন্টের ওপর ইন্টারেস্ট আমরা পেয়েছি। কত টাকা পেয়েছি কিছু বলা নেই, কি করে করব? দেখো ওখানে বলে দিয়েছে 10% লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ তার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। হ্যাঁ, তা ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স ছিল, তার উপর 10% চার্জ করবে, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ছিল 2 লাখ, তার 10% 20,000, সুতরাং 20,000 হলো ইন্টারেস্ট অন 10% ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো হলো 20,000, এটাও ক্যাশের ইনফ্লো হলো। এই হচ্ছে এই কটা আইটেম। এইবার আমরা অ্যামাউন্টের কলাম যোগ করব। অ্যামাউন্টে আমরা যোগ করব 40,000, অ্যামাউন্টে আমরা যোগ করব 50,000, 45,000, 45,000, 80,000, 70,000, 20,000, এবং তার থেকে লেস করব 4,20,000 এবং 1,60,000, এবং এর ফলে নেট ফিগার পাবো আমরা 2,70,000 নেগেটিভ ফিগার। তাই আমরা এটা ব্র্যাকেটে রাখবো। আর নেগেটিভ ফিগার মানে হচ্ছে ক্যাশ ইউজড, তাই আমরা এটাকে লিখব ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এইটুকু হলো আমাদের অঙ্ক। অঙ্কের থেকে ওয়ার্কিং নোটটাই বেশি। যা হোক, এই হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ওপর আমরা একটা প্রবলেম সমাধান করলাম এবং শিখলাম কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে হয়। আমরা নেক্সট ডে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করব। আজকের ক্লাস এখানেই শেষ।